পরিমিতি হলো গণিতের এক বিশাল শাখা, যেখানে আমরা বিভিন্ন জ্যামিতিক শেপ নিয়ে কাজ করব। পরিমিতিতে যে শব্দগুলোর সাথে আমরা পরিচিত হব তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্ষেত্রফল, পরিসীমা, আয়তন, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইত্যাদি। আজকের লেকচারে আমরা পরিসীমা ও ক্ষেত্রফল সম্পর্কে ধারণা নিব এবং ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখব। প্রথমেই দেখে আসি পরিসীমা কি। পরিসীমা বলতে কোন আবদ্ধ অংশের চারপাশের মোট পরিমাপকে বোঝায়। যেমন ধরো নেসি একটি মাঠে এসে পৌঁছালো। এখন নেসি ওয়ার্ম আপ করার জন্য পুরো মাঠের চারপাশে একবার ঘুরে আসলে যতটুকু অংশ কভার করবে তা ওই মাঠের পরিসীমা। সাধারণত একটি ফুটবল মাঠের দৈর্ঘ্য হয় 90 মিটার আর প্রস্থ হয় 45 মিটার। তাহলে এর পরিসীমা হবে 90 প্লাস 90 প্লাস 45 প্লাস 45 মানে মোট 270 মিটার। অর্থাৎ ওয়ার্ম আপের জন্য নেসি যদি একবার মাঠের চারপাশে ঘুরে আসে সে 270 মিটার জায়গা ঘুরবে। এভাবে তোমরা যে কোনো আবদ্ধ অংশ যেমন ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের চারপাশের বাহু যোগ করে তাদের পরিসীমা বের করতে পারবে। এবার শিখব ক্ষেত্রফল বলতে কি বোঝায়। এক কথায় বলতে গেলে কোনো বস্তু, গাছপালা বা মানুষ যতটুকু জায়গা দখল করে আছে সেটাই তার ক্ষেত্রফল। যেমন ওই একই মাঠে রোনালদো যতটুকু জায়গা দখল করে দাঁড়িয়ে থাকবে সেটা একটি ক্ষেত্রফল। এখন দেখব ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করা যায়। ধরো রোনালদো দাঁড়িয়ে থাকা অংশটি একটি বর্গ শেপ, অর্থাৎ তার দৈর্ঘ্য ও প্রস্থ সমান এবং দৈর্ঘ্য ও প্রস্থ 1 মিটার। এই 1 মিটার বাই 1 মিটারকে গুণ করে বর্গাকার অংশটির ক্ষেত্রফলকে গণিতে 1 বর্গ মিটার বলা হয়। খেয়াল করো, পরিসীমার একক শুধু মিটার আর ক্ষেত্রফলের একক বর্গ মিটার। এবার রোনালদোর মতো যদি আরো 8 জন মেসি ও 8 জন রোনালদো একটি বর্গাকার ক্ষেত্রে দাঁড়িয়ে থাকে তাহলে মোট ক্ষেত্রফল হবে 16 বর্গ মিটার। খেয়াল করলে দেখবে এই বড় বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 4 মিটার করে, তাহলে 4 আর 4 গুণ করলেই পাই 16 বর্গ মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান হয় না। এবার আমরা যদি 16 জনের পরিবর্তে 12 জন নেই তাহলে তারা একটি আয়তাকার শেপে দাঁড়াবে যার ক্ষেত্রফল হবে 12 বর্গ মিটার। এখন দৈর্ঘ্য 4 মিটার ও প্রস্থ 3 মিটার গুণ করলেও কিন্তু 12 বর্গ মিটার হয়। অতএব দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল পাওয়া যায়। আর বর্গক্ষেত্রের জন্য যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থ সমান তাই ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। আবার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য এই 12 বর্গমিটার আয়তাকার ক্ষেত্রটিকে তার কর্ণ বরাবর দাগ কেটে সমান 2 ভাগে ভাগ করি, তাহলে 2টি ত্রিভুজ ক্ষেত্র পাচ্ছি। যেহেতু কোনাকুনি ভাবে কাটা হয়েছে তাই 2টি ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান। অতএব আমরা বলতে পারি একটি ত্রিভুজের ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 12 বর্গমিটার বাই 2 সমান 6 বর্গমিটার। আবার দৈর্ঘ্য 4 মিটার ও প্রস্থ 3 মিটারকে গুণ করে 2 দ্বারা ভাগ করলেও 6 বর্গমিটার পাওয়া যায়। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের সূত্রটি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ 2 অথবা হাফ গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ। ত্রিভুজের ক্ষেত্রে দৈর্ঘ্যকে ভূমি আর প্রস্থকে উচ্চতা ধরলে সূত্রটি হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা আর ভূমি খুব সহজে বোঝা যায়, কিন্তু অন্যান্য ধরনের ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা কি হবে সেটা বুঝে নেওয়া দরকার। ধরো এই এ বি সি ত্রিভুজের বিসি হলো ভূমি, তাহলে এর সর্বোচ্চ চূড়া এ বিন্দু থেকে আমরা যদি ভূমি বিসি এর উপর একটি এডি লম্ব আঁকি, এই লম্বটি হবে আমাদের এ বি সি ত্রিভুজের উচ্চতা। সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিসি ইন্টু এডি। অনেক সময় তোমাদের এভাবে দাগ কেটে উচ্চতার মান দেওয়া থাকবে। আবার কোনো কোনো ক্ষেত্রে ভূমি আর উচ্চতা ছাড়াও আরো একটি বাহুর মান অযথাই দেওয়া থাকে, সেটা কিন্তু ক্ষেত্রফল বের করার জন্য কোনো কাজে আসবে না। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম পরিসীমা কি, ক্ষেত্রফল কি, কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। আগামী পর্বে আমরা বিভিন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা শিখব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। গত পর্বে তোমরা পরিসীমা ও ক্ষেত্রফল সম্পর্কে ধারণা পেয়েছো, পাশাপাশি তোমরা জেনেছো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। সেটা একটু সিম্পল ছিল। তো কমপ্লেক্স কিছু প্রবলেমের জন্য আজকে আমরা কিছু জিনিস দেখব। তো এই পর্বে আমরা শিখবো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আরো কিছু উপায় এবং আরো কিছু বোর্ড প্রশ্ন সলভ করব। প্রথমে শিখবো যে কোনো ত্রিভুজের দুটি বাহু ও ওই দুটি বাহুর মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করা যায়। খেয়াল রাখতে হবে যে দুটি বাহু নিয়ে আমরা কাজ করব তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকতে হবে। অন্য কোনো কোণ দেওয়া থাকলে যে নিয়মটি এখন দেখাবো সেই নিয়মে ক্ষেত্রফল বের করা যাবে।
ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে একটি ত্রিভুজ ABC নেই, যার AB ও AC বাহু দুইটি দেওয়া আছে। ধরি এই বাহু দুটির মধ্যবর্তী কোণ থিটা। এখন যদি শীর্ষবিন্দু C থেকে ভূমি AB এর উপর একটি লম্ব CD আঁকি, তাহলে এই CD লম্বই হবে ত্রিভুজের উচ্চতা। এখন প্রথম কাজ হবে CD এর মান বের করা। সেই জন্য ABC সমকোণী ত্রিভুজে চ্যাপ্টার 9 থেকে শিখে আসা পিথাগোরাসের উপপাদ্যের কনসেপ্টকে কাজে লাগিয়ে বলতে পারি AD হবে ভূমি, CD হবে লম্ব, আর AC হবে অতিভুজ। আর যেহেতু এখানে অতিভুজের মান জানা আছে আর লম্বের মান বের করতে হবে, 9.2 তে দেখেছিলাম সাগরে লবণ আছে, তাহলে সেই সূত্র অনুযায়ী সাইন থিটা নিয়েই কাজ করতে হবে। তাহলে লেখা যাবে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু CD বাই AC। কোণাকুণি গুণ করলে পাই CD ইজ ইকুয়াল টু AC সাইন থিটা, অর্থাৎ উচ্চতার মান বের হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মান বসিয়ে পাই হাফ ইন্টু AB ইন্টু AC ইন্টু সাইন থিটা। আবার যদি AC ও BC বাহু আর তাদের মধ্যবর্তী কোণ থিটা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু AC ইন্টু BC ইন্টু সাইন থিটা। আর ফাইনালি যদি BC ও AB বাহু আর তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে থিটা, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু BC ইন্টু AB ইন্টু সাইন থিটা। চলো ঝটপট করে বোর্ডে আসা একটি অবজেক্টিভ সলভ করে আসি। ম্যাথটিতে বলা আছে ABC ত্রিভুজের কোণ ABC সমান 30 ডিগ্রি, AB সমান 6 সেন্টিমিটার ও BC সমান 4 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? খেয়াল করলে দেখবে এখানে যেই দুই বাহু দেওয়া আছে তাদের মধ্যবর্তী কোণও দেওয়া আছে, তাই আমরা এইমাত্র শিখে আসা সূত্রটি ইউজ করতে পারি। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 4 ইন্টু 6 ইন্টু সাইন 30 ডিগ্রি। তারপর ক্যালকুলেটরে ভরে ফেলো, আর ক্যালকুলেটর তোমাকে রেজাল্ট দিবে 6। যেহেতু বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার দেওয়া আছে, আমাদের এরিয়ার একক হবে 6 বর্গ সেন্টিমিটার। এবার আমরা শিখব কিভাবে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। মনে রাখবে, যখন কোনো ত্রিভুজের কোণ বা উচ্চতা দেওয়া থাকে না কিন্তু তিন বাহু দেওয়া থাকে, তখন আমরা একটি ফর্মুলা ইউজ করি। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য এই ফর্মুলার নাম হেরনস ফর্মুলা, যার নামকরণ করা হয়েছে গ্রিক ম্যাথমেটিশিয়ান হিরো অফ আলেকজান্দ্রিয়া থেকে। ফর্মুলাটির প্রমাণ পাওয়া যায় তার লেখা মেট্রিকা নামক বইতে, যেটি তিনি 60 খ্রিস্টাব্দে লিখেছিলেন। চলো এক ঝলকে দেখে আসি ফর্মুলাটি কিভাবে এসেছে। যেহেতু এখানে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু উচ্চতা জানা নেই, তাই প্রথম কাজ হবে এই তিন বাহুকে উচ্চতার মাধ্যমে প্রকাশ করা। এর জন্য ত্রিভুজের উচ্চতার মান ধরি h। এবার এই অংশকে x ধরলে বাকিটুকু হবে c মাইনাস x। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা দুটি সমীকরণ বের করতে পারি। এবার সমীকরণ দুটি বিয়োগ করলে x এর মান পাই a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 2c। এখন x এর মান সমীকরণ 1 এ বসালে আমরা h এর মান পাবো এরকম। h এর এই মান ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রে বসাই। এবার c বাই 2 কে চাইলে আমরা লিখতে পারি রুট ওভার c স্কয়ার বাই 4। গুণ করে সব একটি রুট ওভারের নিচে নিয়ে যাই। এবার ক্যালকুলেশন করতে থাকলে এক সময় এরকম একটা রূপ আসবে। একটু পজ দিয়ে এটা করে নাও। খেয়াল করলে দেখবে এখানে a প্লাস b প্লাস c বাই 2 এই অংশটি 4 বার আসছে। আবার তোমরা অলরেডি শিখে এসেছো ত্রিভুজের তিন বাহুর যোগফল তার পরিসীমা। তাহলে a প্লাস b প্লাস c ত্রিভুজের পরিসীমা বোঝায়, আর তাকে 2 দিয়ে ভাগ করলে সেটিকে বলা হয় অর্ধ পরিসীমা। একে আমরা s দিয়ে প্রকাশ করব। এবার s এর মান বসালে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য সূত্রটি হবে রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। সো তোমাদেরকে শর্টকাটে দেখিয়ে দিলাম s দিয়ে, যাতে ফর্মুলাটা মনে রাখতে সহজ হয়। সো যখন তোমরা এরকম তিন বাহু পাবে, আগে s এর অ্যামাউন্টটা বের করে নিবে। এবার এই নিয়মে একটি বোর্ড কোয়েশ্চেন সলভ করে আসি। কোয়েশ্চেনটিতে বলা আছে একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সেন্টিমিটার। সেটা হলে এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক? চলো প্রথমেই পরিসীমা বের করে নিই। যেহেতু তিনটি বাহু দেওয়া আছে, তিনটি বাহু যোগ করলে পাই 3 প্লাস 4 প্লাস 5, যেটা সমান হবে 12 সেন্টিমিটার। আবার পরিসীমাকে অর্ধেক করলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি s সমান হবে 12/2 6 সেন্টিমিটার। যেহেতু আমরা s এর মান জানি, তাহলে ক্ষেত্রফল বের করার জন্য হেরনস ফর্মুলা ইউজ করে পাই রুট ওভার 6 ইন্টু 6 মাইনাস 3 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু 6 মাইনাস 5। রুটের ভিতর গুণ করলে আসবে 36।
তাহলে √36 হবে 6 এর সমান, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হবে 6 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখতেই পাচ্ছ নাম্বার 1, 2 ও 3 তিনটি সঠিক, অর্থাৎ আনসার হবে ঘ। আজ এই পর্যন্তই। পরবর্তী লেসনে আমরা সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখব। সেই লেসনে দেখা হবে। হ্যালো স্টুডেন্টস, তোমরা অলরেডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার বিভিন্ন প্রসেস সম্পর্কে জেনেছো। আরো কিছু পদ্ধতি আছে। আজকের এই লেসনে আমরা দেখব ক্ষেত্রফল নির্ণয়ের বেসিক সূত্র থেকেই কিভাবে সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। পাশাপাশি আমরা কিছু বোর্ড প্রশ্ন সমাধান করব। প্রথমেই শিখে ফেলি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। তোমরা জানো যে সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান, মানে এক্ষেত্রে ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্যের মান জানা থাকলে তিন বাহুরই দৈর্ঘ্যের মান সেম। তার মানে যে কোনো এক বাহুকে ভূমি ধরে আমরা যদি কেবল উচ্চতা বের করতে পারি তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়ে যাবে। আমরা আরো জানি যে সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমান দুই ভাগে ভাগ করে। ধরো এই ABC সমবাহু ত্রিভুজ নিলাম, যে কোনো এক বাহুর দৈর্ঘ্য হলো a। এখন শীর্ষ A থেকে বিপরীত বাহু BC এর উপর যদি একটি AD লম্ব আঁকি তাহলে সেটা BC বাহুকে দুটি সমান ভাগে ভাগ করবে। অতএব কোণ ADB সমকোণ হওয়ায় এর ভূমি হবে a/2 এবং অতিভুজ হবে AB, যার মান হবে a। লম্বের মান বের করতে হবে। সুতরাং ত্রিভুজ ADB এর পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই AD স্কয়ার প্লাস BD স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার। এবার মান বসিয়ে পাই AD স্কয়ার প্লাস a/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। স্কয়ার করলে হয় AD স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু a স্কয়ার। এবার a স্কয়ার বাই 4 কে ডান পাশে নিয়ে পাই AD স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। 4 লসাগু করে পাই AD স্কয়ার ইজ ইকুয়াল টু 4a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, বা AD স্কয়ার ইজ ইকুয়াল টু 3a স্কয়ার বাই 4। দুই পাশে রুট করে পাই AD is equal to square root over 3a square by 4. সুতরাং AD is equal to square root over 3 divided by 2 into a। তার মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে তার উচ্চতা হবে square root 3 by 2 into a। চলো একটি ম্যাথ দেখে আসি। ধরো কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে? যেহেতু এখানে উচ্চতা 2√3 দেওয়া আছে, তাই লেখা যায় 2√3 is equal to square root over 3/2 into a। √3 দুই পাশে থেকে বাদ দিলে পাই 2 is equal to a/2, আর গুণন করলে আসবে a is equal to 4, অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহু 4 সেন্টিমিটার। এখন ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা হাফ ইন্টু BC ইন্টু AD। এবার ত্রিভুজের উচ্চতা AD এর মান বসিয়ে পাই হাফ ইন্টু a ইন্টু স্কোয়ার রুট ওভার 3/2 ইন্টু a। ফাইনালি সবগুলো গুণ করলে ক্ষেত্রফল হবে স্কোয়ার রুট 3/4 ইন্টু a স্কোয়ার। এটাই হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। এবার ঝটপট আরো একটি বোর্ড কোয়েশ্চেন সলভ করি। কোয়েশ্চেনটিতে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে এর ক্ষেত্রফল কত? এখানে আমরা সরাসরি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে a এর মান 2 বসিয়ে দিলেই ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে √3। যেহেতু বাহুর দৈর্ঘ্য মিটার একক দেওয়া, তাই ক্ষেত্রফলের একক বর্গমিটার হবে। এতক্ষণ আমরা যেভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি, ঠিক একইভাবে আমরা সমদ্বিবাহু ত্রিভুজেরও ক্ষেত্রফল বের করতে পারব। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমান ও অপর বাহুটি অসমান। ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে ABC সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ধরি b, আর সমান সমান দুই বাহুর দৈর্ঘ্য ধরি a। তাহলে আগের মতোই আমরা শীর্ষ A থেকে ভূমি BC এর উপর AD লম্ব অঙ্কন করি। তাহলে BD বাহু হবে b/2। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা পাই AD স্কয়ার প্লাস BD স্কয়ার ইজ ইকুয়াল টু AD স্কয়ার। এবার মান বসিয়ে আগের মতো ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব AD is equal to square root over ব্র্যাকেটের ভেতর 4a squared
minus b squared all over 4. Finally আমরা পাবো AD is equal to square root over 4a squared minus b squared by 2. তাহলে এটাই হয়ে যাবে ABC সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু BC ইন্টু AD। এবার ত্রিভুজের উচ্চতা AD এর মান বসিয়ে পাই হাফ ইন্টু B ইন্টু স্কোয়ার রুট ওভার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2। রাশিগুলোর গুণফল হবে b বাই 4 ইন্টু স্কোয়ার রুট 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটি হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। এবার চলো আরো একটি ম্যাথ করে আসি। দেওয়া আছে কোন সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 মিটার। এটার মানে হচ্ছে সমান সমান বাহুগুলো ভূমির 6/5 ভাগ। তাহলে ক্ষেত্রফল কত? এখানে তাহলে b এর দৈর্ঘ্য হবে 6 মিটার আর a এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, যেটা বলা আছে ভূমির 6/5 ভাগ, অর্থাৎ আমরা যদি তাদেরকে গুণ দিই আমরা পাবো 5 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে 6/4 ইন্টু রুট ওভার 4 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। ক্যালকুলেশন করতে থাকলে পাবো 12 বর্গ মিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে তোমরা সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র দুটি শিখে ফেলবে। আগামী পর্বে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা শিখব। সেই লেসনে দেখা হবে। ভালো থেকো সবাই। হ্যালো স্টুডেন্টস, তোমরা অলরেডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার বিভিন্ন প্রসেস সম্পর্কে জেনেছো। আরো কিছু পদ্ধতি আছে। আজকের এই লেসনে আমরা দেখব ক্ষেত্রফল নির্ণয়ের বেসিক সূত্র থেকেই কিভাবে সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। পাশাপাশি আমরা কিছু বোর্ড প্রশ্ন সমাধান করব। প্রথমেই শিখে ফেলি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। তোমরা জানো যে সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান, মানে এক্ষেত্রে ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্যের মান জানা থাকলে 3 বাহুরই দৈর্ঘ্যের মান সেম। তার মানে যে কোনো এক বাহুকে ভূমি ধরে আমরা যদি কেবল উচ্চতা বের করতে পারি তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়ে যাবে। আমরা আরো জানি যে সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমান 2 ভাগে ভাগ করে। ধরো এই ABC সমবাহু ত্রিভুজ নিলাম, যে কোনো এক বাহুর দৈর্ঘ্য হলো a। এখন শীর্ষ A থেকে বিপরীত বাহু BC এর উপর যদি একটি AD লম্ব আঁকি তাহলে সেটা BC বাহুকে দুটি সমান ভাগে ভাগ করবে। অতএব কোণ ADB সমকোণ হওয়ায় এর ভূমি হবে a/2 এবং অতিভুজ হবে AB, যার মান হবে a। লম্বের মান বের করতে হবে। সুতরাং ত্রিভুজ ADB এর পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই AD স্কয়ার প্লাস BD স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার। এবার মান বসিয়ে পাই AD স্কয়ার প্লাস a/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। স্কয়ার করলে হয় AD স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু a স্কয়ার। এবার a স্কয়ার বাই 4 কে ডান পাশে নিয়ে পাই AD স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। 4 লসাগু করে পাই AD স্কয়ার ইজ ইকুয়াল টু 4a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, বা AD স্কয়ার ইজ ইকুয়াল টু 3a স্কয়ার বাই 4। দুই পাশে রুট করে পাই AD ইজ ইকুয়াল টু স্কয়ার রুট ওভার 3a স্কয়ার বাই 4। সুতরাং AD ইজ ইকুয়াল টু স্কয়ার রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 ইনটু a। তার মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে তার উচ্চতা হবে স্কয়ার রুট 3/2 ইনটু a। চলো একটি ম্যাথ দেখে আসি। ধরো কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে? যেহেতু এখানে উচ্চতা 2√3 দেওয়া আছে তাই লেখা যায় 2√3 ইজ ইকুয়াল টু স্কয়ার রুট ওভার 3/2 ইনটু a। √3 দুই পাশে থেকে বাদ দিলে পাই 2 ইজ ইকুয়াল টু a/2, আর গুণন করলে আসবে a ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহু 4 সেন্টিমিটার। এখন ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা হাফ ইন্টু BC ইন্টু AD। এবার ত্রিভুজের উচ্চতা AD এর মান বসিয়ে পাই হাফ ইন্টু a ইন্টু স্কয়ার রুট ওভার 3/2 ইন্টু a।
ফাইনালি সবগুলো গুণ করলে ক্ষেত্রফল হবে √3/4 এটাই হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। এবার ঝটপট আরো একটি বোর্ড কোয়েশ্চেন সলভ করি। কোয়েশ্চেনটিতে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে এর ক্ষেত্রফল কত। এখানে আমরা সরাসরি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে a এর মান 2 বসিয়ে দিলেই ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে √3। যেহেতু বাহুর দৈর্ঘ্য মিটার একক দেওয়া, তাই ক্ষেত্রফলের একক বর্গমিটার হবে। এতক্ষণ আমরা যেভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি, ঠিক একইভাবে আমরা সমদ্বিবাহু ত্রিভুজেরও ক্ষেত্রফল বের করতে পারব। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমান ও অপর বাহুটি অসমান। ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ধরি বি আর সমান সমান দুই বাহুর দৈর্ঘ্য ধরি এ। তাহলে আগের মতোই আমরা শীর্ষ এ থেকে ভূমি বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করি। তাহলে বিডি বাহু হবে b/2। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা পাই AD² + BD² = AD²। এবার মান বসিয়ে আগের মতো ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব AD = ব্র্যাকেটের ভেতর 4a² - b² all/4। ফাইনালি আমরা পাবো AD = √4a² - b²/2। তাহলে এটাই হয়ে যাবে ABC সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হবে ½ × BC × AD। এবার ত্রিভুজের উচ্চতা AD এর মান বসিয়ে পাই ½ × B × √4a² - b²/2। রাশিগুলোর গুণফল হবে b/4 × √4a² - b²। এটি হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। এবার চলো আরো একটি ম্যাথ করে আসি। দেওয়া আছে কোন সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 মিটার। এর মানে হচ্ছে সমান সমান বাহুগুলো ভূমির 6/5 তাহলে ক্ষেত্রফল কত? এখানে তাহলে বি এর দৈর্ঘ্য হবে 6 মিটার আর এ এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, যেটা বলা আছে ভূমির 6/5, অর্থাৎ আমরা যদি তাদেরকে গুণ দিই আমরা পাবো 5 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে 6/4 √4 × 5² - 6²। ক্যালকুলেশন করতে থাকলে পাবো 12 বর্গমিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে তোমরা সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র দুটি শিখে ফেলবে। আগামী পর্বে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা শিখব। সেই লেসনে দেখা হবে। ভালো থেকো সবাই। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? গত পর্বে তোমরা আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের সূত্রাবলী ও কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছো। আমাদের আজকের এই লেসনে আমরা সামান্তরিক, রম্বস ও ট্রাপিজিয়ামের সূত্রাবলী ও এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখব। চলো সামান্তরিকের ক্ষেত্রফল বের করা দিয়ে শুরু করি। প্রথমেই আমরা দেখব ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে কিভাবে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যায়। ABCD সামান্তরিকটি লক্ষ্য করো। ধরি AB হলো তার ভূমি, যার দৈর্ঘ্য B, DE হলো তার উচ্চতা, যার দৈর্ঘ্য H। তাহলে দেখো BD কর্ণ সামান্তরিকটিকে সমান সমান ক্ষেত্রফলের দুটি ত্রিভুজে ভাগ করেছে। অতএব সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল হবে 2 × ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল। মান বসিয়ে পাই B × H। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটি হবে ভূমি গুণ উচ্চতা। এবার আমরা শিখব সামান্তরিকের কর্ণ ও বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর আঁকা লম্ব দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করা যায়। এখানেও আমরা দেখতে পাই কর্ণটি সামান্তরিকটিকে সমান দুই ভাগে ভাগ করে। এখন ত্রিভুজ ACD এর ক্ষেত্রে ভূমি = সামান্তরিকের কর্ণ = D ও ত্রিভুজের উচ্চতা লম্বের দৈর্ঘ্য = H। তাহলে সামান্তরিক ক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল হবে 2 × ত্রিভুজ ক্ষেত্র ACD এর ক্ষেত্রফল। মান বসিয়ে দিলে ক্ষেত্রফল হবে D × H। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে কর্ণের দৈর্ঘ্য গুণ লম্বের দৈর্ঘ্য। এবার আমরা একটি বোর্ড কোয়েশ্চেন সলভ করে আসি। প্রশ্নে বলা আছে ABCD সামান্তরিকের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার।
এর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। সামান্তরিকের উচ্চতা ও অপর কর্ণের দৈর্ঘ্য কত? প্রথমেই ABD ত্রিভুজের দিকে খেয়াল করো। এখানে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যই দেওয়া আছে, তাই হেরনস ফর্মুলা ব্যবহার করে পাই ABD ত্রিভুজের ক্ষেত্রফল সমান 39.68 বর্গ সেন্টিমিটার। আবার ABD ত্রিভুজের D বিন্দু থেকে AB এর উপর DF লম্ব আঁকলে এটি হয়ে যাবে ত্রিভুজটির উচ্চতা। তাহলে ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু AB ইন্টু DF, যেটা আবার 39.68 এর সমান হবে। এবার মান বসিয়ে দিলে ত্রিভুজের উচ্চতা DF সমান পাবো 6.61 সেন্টিমিটার। অতএব সামান্তরিকটির উচ্চতা হবে 6.61 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য C থেকে AB এর বাহিরের অংশের উপর CE লম্ব আঁকি। তাহলে DF আর CE এর দৈর্ঘ্য একই হবে। আবার ABCD সমান্তরিক বলে AD সমান BC সমান 8 সেন্টিমিটার। এবার ত্রিভুজ CBE থেকে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে BE এর মান আসবে 4.5 সেন্টিমিটার। তাহলে AE হবে AB ও BE এর যোগফলের সমান, অর্থাৎ 16.5 সেন্টিমিটার। এখন AEC সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই AC সমান 17.77 সেন্টিমিটার। অতএব সামান্তরিকের অপর কর্ণ পেয়ে গেলাম 17.77 সেন্টিমিটার। এবার আমরা দেখব রম্বসের দুটি কর্ণ দেওয়া থাকলে কিভাবে রম্বসের ক্ষেত্রফলের মান বের করা যায়। ধরি রম্বসের দুটি কর্ণ, একটি D1 ও অপরটি D2। এখন আমরা জানি রম্বসের কর্ণ রম্বসকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। তাহলে ত্রিভুজ ABD ও ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল সমান হবে। আবার রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ত্রিভুজ ABD এর উচ্চতা হবে কর্ণ D1 এর অর্ধেক। ফাইনালি আমরা পাচ্ছি ABCD রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 ইন্টু ABD ত্রিভুজের ক্ষেত্রফল। মান বসিয়ে পাই D1 ইন্টু D2 বাই 2, অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কর্ণদ্বয়ের গুণফল বাই 2। চলো একটি বোর্ড প্রশ্ন সমাধান করে আসি। প্রশ্নে আছে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? এখানে যেহেতু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই গুণ করে 2 দিয়ে ভাগ করলেই ক্ষেত্রফল পেয়ে যাব, যার মান আসবে 60 বর্গ সেন্টিমিটার। এবার চলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা শিখে নিই। যদি কোনো চতুর্ভুজের যে কোনো দুই বাহু সমান্তরাল থাকে এবং বাকি দুই বাহু অসমান্তরাল থাকে, তাকে ট্রাপিজিয়াম বলে। ক্ষেত্রফল বের করার জন্য ধরি ABCD ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে AB ইজ ইকুয়াল টু A, CD ইজ ইকুয়াল টু B এবং এদের মধ্যবর্তী দূরত্ব CE ইজ ইকুয়াল টু AF ইজ ইকুয়াল টু H। এখানে AC কর্ণ ট্রাপিজিয়াম ABCD ক্ষেত্রটিকে ত্রিভুজ ABC ও ত্রিভুজ ACD ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে ABC ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস ACD ত্রিভুজের ক্ষেত্রফল। মান বসিয়ে পাই হাফ গুণ H গুণ A প্লাস B। তাহলে এখানে H ছিল সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর A প্লাস B হচ্ছে সমান্তরাল বাহু দুটির যোগফল। অতএব ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব গুণ বাহুদ্বয়ের যোগফল। চলো এবার ট্রাপিজিয়াম রিলেটেড একটি ম্যাথ দেখে আসি। চিত্রে AB ও CD এর মধ্যবর্তী দূরত্ব 6 সেন্টিমিটার হলে ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? যেহেতু চিত্রের সমান্তরাল বাহু AB আর CD এর মান দেওয়া আছে, আর প্রশ্নে বলা আছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ H এর মান 6 সেন্টিমিটার, তাই সরাসরি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্রটি ব্যবহার করে পাই ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 45 বর্গ সেন্টিমিটার। পজ দিয়ে একটু তোমরাও ক্যালকুলেট করে নাও। তাহলে আজকের পর্বে আমরা সামান্তরিক, রম্বস ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা শিখলাম, সাথে আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখলাম। আগামী পর্বে আমরা শিখব কিভাবে বহুভুজের ক্ষেত্রফল বের করতে হয়। সেই পর্বে দেখা হবে। ভালো থেকো সবাই। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? গত পর্বে তোমরা শিখে এসেছো কিভাবে সামান্তরিক, রম্বস ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হয়। আজকে আমরা বহুভুজ সম্পর্কে ধারণা নিব এবং সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করা শিখব। প্রথমেই চলো শিখে আসা যাক বহুভুজ কি। সাধারণত দুইয়ের অধিক সরলরেখা দিয়ে আবদ্ধ ক্ষেত্রকেই বহুভুজ বলা হয়। 3টি সরলরেখা হলে ত্রিভুজ, 4টি সরলরেখা হলে চতুর্ভুজ, 5টি হলে পঞ্চভুজ, এভাবে নামকরণ করা হয়ে থাকে। সেই হিসাবে ত্রিভুজ, চতুর্ভুজ সবই বহুভুজ। তবে তোমাদের বইয়ে বহুভুজ বলতে প্রধানত 5 অথবা তার থেকে বেশি বাহু বিশিষ্ট ভুজকেই বোঝানো হয়।
তাই আমরাও বহুভুজ বলতে প্রধানত পঞ্চভুজ, ষড়ভুজ বা তার অধিক ভুজকে বোঝাবো। এবার দেখব সুষম বহুভুজ বলতে কি বোঝায়। যদি কোনো বহুভুজের সবগুলো বাহু সমান হয় তখন তাদের সুষম বহুভুজ বলে। যেমন এটি সুষম পঞ্চভুজ ও এটি সুষম ষড়ভুজ। চলো সুষম বহুভুজের কোণ বের করা শিখি। তোমরা জানো যে কোনো ত্রিভুজের 3টি কোণ একসাথে মোট 180 ডিগ্রি কোণ তৈরি করে, তেমনি কোনো চতুর্ভুজের 4 কোণ 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার একটু চালাকি করি চলো। যেমন ত্রিভুজের বাহু 3টি, কোণ 180 ডিগ্রি। আমরা যদি এভাবে লিখি 3 - 2 × 180 সমান হয় 180 ডিগ্রি। আবার চতুর্ভুজের বাহু 4টা, কোণ 360 ডিগ্রি, তাহলে 4 - 2 × 180 সমান 360 ডিগ্রি পাচ্ছি। এখানে একটা মিল দেখা যাচ্ছে। যেমন যে কয়টা বাহু সেখান থেকে 2 বিয়োগ করে 180 ডিগ্রির সাথে গুণ করলেই সুষম বহুভুজের কোণ পেয়ে যাচ্ছে। অর্থাৎ বাহুর সংখ্যাকে n দিয়ে প্রকাশ করলে মোট কোণের পরিমাণ হবে n - 2 × 180 ডিগ্রি। তাহলে সুষম বহুভুজের মোট কোণ বের করা হয়ে গেল। এবার আমরা দেখব একটি কোণ কিভাবে বের করা যায়। ধরো আমরা সুষম ষড়ভুজ নিয়ে কাজ করছি। ষড়ভুজের ক্ষেত্রে মোট কোণ হবে 6 - 2 × 180 ডিগ্রি is equal to 720 ডিগ্রি। যেহেতু সুষম ষড়ভুজের 6 বাহুই সমান, তাই তাদের 6টি কোণও সমান হবে। তাহলে মোট কোণকে 6 দ্বারা ভাগ করলেই একটি কোণ পাওয়া যাবে, যার মান হবে 120 ডিগ্রি। ষড়ভুজের জন্য যেহেতু 6 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে বহুভুজের জন্য তার বাহু অর্থাৎ n দিয়ে ভাগ দিব। তাহলে একটি কোণ সমান হবে মোট কোণ বাই n, অর্থাৎ n - 2 × 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। এবার ষড়ভুজের এই শীর্ষ বিন্দুগুলোকে এভাবে যোগ করলে খেয়াল করো তারা মাঝামাঝি একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে। এটাকে বলা হয় ষড়ভুজের কেন্দ্র। অর্থাৎ সমান ক্ষেত্রফলের 6টি ত্রিভুজ তৈরি হয়েছে এবং তারা সবাই সমদ্বিবাহু ত্রিভুজ। সো তুমি একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 6 দিয়ে গুণ করলে টোটাল ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ এই একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। ধরে নেই ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a। তাহলে উচ্চতা বের করার জন্য শীর্ষ থেকে ত্রিভুজের ভূমি বরাবর একটি লম্ব অঙ্কন করি। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর আঁকা লম্ব ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে, সুতরাং ভূমির পরিমাণ হবে a/2। আর এই কোণের পরিমাণ আমরা আগের যে কোণ বের করে এসেছি তার অর্ধেক। ষড়ভুজের ক্ষেত্রে একটি কোণের মান ছিল 6 - 2 × 180/6। তাকে 2 দিয়ে ভাগ করলেই এই থিটা কোণ পাওয়া যাবে। এবার ত্রিকোণমিতির সাহায্যে লেখা যায় tan θ is equal to লম্ব বাই ভূমি। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে লম্ব is equal to a × tan θ/2। একে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রে বসিয়ে দিলে মান আসবে a² tan θ/4, যেখানে θ is equal to 6 - 2 by 2 × 6 × 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে 6 গুণ করলেই আমরা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হবে 6 × a² tan θ/4। এখন যে কোনো বহুভুজের জন্য শুধু 6 এর পরিবর্তে n বসিয়ে দিলেই হবে। সুতরাং সুষম বহুভুজের ক্ষেত্রফল হবে na² tan θ/4, যেখানে θ is equal to n - 2/2n × 180 ডিগ্রি। চলো ঝটপট একটি ম্যাথ সমাধান করি। প্রশ্নতে বলা আছে একটি সুষম ষড়ভুজের পরিসীমা 120 মিটার হলে এর ক্ষেত্রফল কত। যেহেতু ষড়ভুজের পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ এর 6 বাহুর যোগফল দেওয়া আছে, তাই একে 6 দিয়ে ভাগ করলেই এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে, যার মান হবে 20 মিটার। এবার থিটার মান বের করার জন্য n এর জায়গায় 6 বসিয়ে দিলেই পাই 60 ডিগ্রি। সুতরাং ক্ষেত্রফলের সূত্রে a আর থিটার মান বসিয়ে 2 ঘর পর্যন্ত রাউন্ডিং করলে পাই 1039.23 বর্গমিটার। আজ তাহলে আমরা শিখলাম কিভাবে যে কোনো সুষম বহুভুজের কোণ বের করা যায় এবং সেখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আগামী পর্বে আমরা বৃত্ত নিয়ে আলোচনা শুরু করব। দেখা হবে সেই পর্বে।
পরিমিতির পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগতম। গত পর্বে তোমরা বহুভুজের বিভিন্ন টপিক শিখেছিলে। আজকের এই পর্বে আমরা বৃত্তের বিস্তারিত জানব। প্রথমেই জানব পরিধি সম্পর্কে। তার আগে বলে রাখি, বৃত্ত সম্পর্কে বেসিক জানতে তোমরা লেসন 8.1 ভিডিওটি দেখে আসতে পারো। তোমরা জানো কোনো আবদ্ধ অংশের চারপাশের মোট পরিমাপকে তার পরিসীমা বলে, আর বৃত্তের ক্ষেত্রে এই পরিসীমাকে বলা হয় পরিধি। তাহলে কোনো বৃত্তের মাঝ দিয়ে এভাবে কেটে দিলে যে সরল রেখা পাওয়া যাবে তার মোট দৈর্ঘ্যই হবে বৃত্তের পরিধি। এবার দেখি পরিধি কিভাবে ক্যালকুলেট করতে হয়। প্রথমে আমরা 1 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্ত আঁকি। এবার একটি সুতা 1 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের চারপাশে বসিয়ে তারপর স্কেল দিয়ে তার পরিধি ক্যালকুলেট করি, যার মান আসবে 6.2832 সেন্টিমিটার। একইভাবে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি হয় 12.5664 সেন্টিমিটার। এখন দুটি বৃত্তেরই পরিধিকে বৃত্তের ব্যাস দিয়ে ভাগ করলে পাই 3.1416। দেখা যাচ্ছে এই মানটি নির্দিষ্ট, অর্থাৎ যে কোনো বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ দিলে এই মান পাওয়া যায়। এই মানকে গ্রিক বর্ণমালার 16তম বর্ণ পাই দিয়ে প্রকাশ করা হয়। আবার বৃত্তের ব্যাসার্ধ আর হলে ব্যাস হবে তার দ্বিগুণ, অর্থাৎ 2r। তাহলে আড়াআড়ি গুণ করলেই বৃত্তের পরিধি পাওয়া যাবে 2πr। এবার এই রিলেটেড একটি ম্যাথ করে আসি। এখানে বলা আছে একটি বৃত্তাকার বাগানের ব্যাস 26 মিটার। একজন পথচারী যদি বাগানের চারপাশ দিয়ে হাঁটে তাহলে তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। যেহেতু পথচারী বাগানের চারপাশ দিয়ে হাঁটছে, তাই তার অতিক্রান্ত দূরত্ব হবে বাগানের পরিধির সমান। দেওয়া আছে বাগানের ব্যাস 26 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে 26/2 সমান 13 মিটার, এবং এটা বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্রে বসিয়ে দিয়ে রাউন্ডিং করলে পাবে 81.68 মিটার। এবার জানবো বৃত্তাংশ সম্পর্কে। সম্পূর্ণ বৃত্তের একটি অংশকে বৃত্তাংশ বলে। পরিধি যেরকম সম্পূর্ণ বৃত্তের বাহিরের মান বোঝায়, তেমনি বৃত্তাংশের এই অংশকে বৃত্তাংশের দৈর্ঘ্য বলে। একে আমরা সাধারণত এস দিয়ে প্রকাশ করি। এবার দেখি একটি বৃত্ত তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে, অর্থাৎ এই 360 ডিগ্রি কোণের জন্য আমরা পরিধি পাই 2πr। এখন 360 ডিগ্রি কোণের জন্য দৈর্ঘ্য পাই 2πr, তাহলে 1 ডিগ্রি কোণের জন্য দৈর্ঘ্য পাবো 2πr/360 ডিগ্রি। সুতরাং বৃত্তচাপ কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ তৈরি করলে তখন এর দৈর্ঘ্য হবে 2πr/360 ডিগ্রি। কাটাকাটি করলে মান হবে πr/180 ডিগ্রি। তাহলে এটাই হবে বৃত্তাংশের দৈর্ঘ্য এস এর মান। এই পার্টটা পজ দিয়ে একটু ভালো মতো দেখে নাও। এবার এই রিলেটেড একটি ম্যাথ দেখে আসি। চিত্র থেকে সিডি চাপের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। এখানে ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। কেন্দ্রে তৈরি কোণ থিটার সমান দেওয়া আছে 36 ডিগ্রি। তাহলে সরাসরি সূত্র বসিয়ে ক্যালকুলেশন করলে মান পাওয়া যায় 6.2832 সেন্টিমিটার। এবার আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব। প্রথমেই একটি বৃত্ত আঁকি। তোমরা অলরেডি দেখে এসেছো এই বৃত্তকে যে কোনো সাইড থেকে কাটলে এটি একটি সরল রেখা তৈরি করে। এখন যদি বৃত্তটির ভিতরে অসংখ্য ছোট ছোট বৃত্ত আঁকি, সেটি দেখতে এরকম হবে। এবার পুরো বৃত্তটিকে উপর থেকে কেটে দিলে এরকম একটি ত্রিভুজ পাওয়া যাবে। সুতরাং ত্রিভুজটির ভূমি হবে বড় বৃত্তের পরিধি আর উচ্চতা হবে বড় বৃত্তের ব্যাসার্ধের সমান। যেহেতু বৃত্তটি কেটে ত্রিভুজ বানানো হয়েছে, তাই বৃত্তের ক্ষেত্রফল হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। অতএব ভূমির মান হবে 2πr এবং উচ্চতার মান হবে r। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটি হচ্ছে বেস ইন্টু হাইট ডিভাইডেড বাই 2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রে বসিয়ে দিলে মান আসবে πr²। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। এবার এই সম্পর্কিত একটি প্রশ্ন সমাধান করে আসি। প্রশ্নে আছে 60 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠের সীমানা ঘেঁষে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? যেহেতু রাস্তা বাদে বৃত্তাকার মাঠের দৈর্ঘ্য 60 মিটার, তাই ক্ষেত্রফল হবে 3600 পাই বর্গমিটার। এটাকে দশমিকে না নিয়ে এভাবেই রাখি। আবার রাস্তার দৈর্ঘ্য 2 মিটার বলে রাস্তা সহ দৈর্ঘ্য হবে 60 + 2 = 62, আর ক্ষেত্রফল হবে 3844 পাই বর্গমিটার। এখন রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বিয়োগ করে 2 ঘর পর্যন্ত রাউন্ডিং করলেই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, আর সেটা হচ্ছে 766.55 বর্গমিটার। এবার জানবো বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। বৃত্তকলার ক্ষেত্রফল বলতে বোঝায় কোনো বৃত্তের একটি অংশ যতটুকু জায়গা দখল করে রাখে।
খেয়াল করলে দেখবে একটি সম্পূর্ণ বৃত্ত কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করলে তার ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তাহলে 360 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, 1 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল হবে 1/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। সুতরাং বৃত্তকলা কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ তৈরি করলে তার ক্ষেত্রফল হবে θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে এটি হয়ে যাবে বৃত্তকলার ক্ষেত্রফল। এখন এই রিলেটেড একটি ম্যাথ দেখে আসি। চিত্র থেকে ছায়াকৃত অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এখানে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ তৈরি করে দুটির মানই দেওয়া আছে, তাই সরাসরি সূত্রে বসিয়ে 2 ঘর পর্যন্ত রাউন্ডিং করলে মান পাই 125.664 বর্গ সেন্টিমিটার। আজ তাহলে আমরা শিখলাম বৃত্তের পরিধি বের করা, বৃত্তাংশের দৈর্ঘ্য বের করা, বৃত্ত ও বৃত্তকলার ক্ষেত্রফল বের করা। আগামী পর্বে ঘনবস্তুর আলোচনা নিয়ে দেখা হবে। গত পর্বে তোমরা বৃত্ত ও বৃত্তাংশ সম্পর্কে বিস্তারিত জেনেছ। আজকের পর্বে আমরা আয়তাকার ঘনবস্তু ও ঘনকের পরিচয় জানব, আর তাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করা শিখব এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথমেই ঘনবস্তু দিয়ে শুরু করি। মিশরের পিরামিড, তোমার কম্পিউটারের সিপিইউ, আইসক্রিমের কোন, বাড়ির ছাদের পানির ট্যাঙ্ক কিংবা ফুটবল, সবকিছুর মাঝেই কমন একটা ব্যাপার আছে, আর সেটা হলো এদের সবারই দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। এরকম যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। অর্থাৎ জগতের সকল ত্রিমাত্রিক বা 3D বস্তুই ঘনবস্তু। ঘনবস্তু অনেক ধরনের হতে পারে। তার মাঝে যে সকল ঘনবস্তু আয়তাকার তল দিয়ে আবদ্ধ থাকে তাদের আয়তাকার ঘনবস্তু বলে। আয়তাকার তল বলতে 2D শেপকে বোঝায়, যার দুটি মাত্রা থাকবে। এরকম 6টি আয়তাকার তল একসাথে হয়ে আয়তাকার ঘনবস্তু তৈরি করে। আয়তাকার ঘনবস্তুর প্রতিটি তলকে পৃষ্ঠতল বলে। অর্থাৎ একটি আয়তাকার ঘনবস্তুতে মোট 6টি পৃষ্ঠতল থাকে। আবার যদি কোনো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হয় তখন তাকে ঘনক বলা হয়। রুবিক্স কিউব, লুডুর ছক্কা কিংবা ফ্রিজে রাখা বরফ সবই ঘনকের উদাহরণ। চলো আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করা শিখি। সমগ্র তল বলতে কোনো আয়তাকার ঘনবস্তুর 6টি তলের মোট ক্ষেত্রফলকে বোঝায়। আবার খেয়াল করলে দেখবে এই আয়তাকার ঘনবস্তুর 3টি তল অপর 3টি তলের সমান। যেমন বটম পার্টটি টপ পার্টের সমান, ফ্রন্ট পার্টটি ব্যাক পার্টের সমান, আবার সাইড 1 সাইড 2 এর সমান।
মনে রাখবে, কোনো আয়তাকার ঘনবস্তুর যে অংশ ভূমির সাথে লাগানো থাকবে তার বড় অংশটি হবে এর দৈর্ঘ্য, বাকি অংশটি হবে প্রস্থ, আর উপরে যতটুকু অংশ আছে সেটা হবে উচ্চতা। এদের আমরা এ, বি ও সি দিয়ে প্রকাশ করি। ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে আমরা নিচের অংশটি নিয়ে কাজ করি। এখানে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র থেকে এর মান পাই এ বি। সুতরাং উপরের ও নিচের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ বি প্লাস এ বি। এই সাইডে যেহেতু প্রস্থ আর উচ্চতা আছে, তাই এর ক্ষেত্রফল হবে বিসি। তাহলে দুই পাশের তলের ক্ষেত্রফল সমান বিসি প্লাস বিসি। একইভাবে সামনের তলে দৈর্ঘ্য আর উচ্চতা থাকায় তার ক্ষেত্রফল হবে সিএ। অতএব সামনের ও পেছনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সিএ প্লাস সিএ। সুতরাং আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে এদের সবার যোগফলের সমান। ক্যালকুলেশন করলে যার মান আসবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এবার দেখে আসি ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে। ঘনকের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সেম, তাই এদের আলাদা না বলে একসাথে বলা হয় ঘনকের ধার, আর একে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার জন্য আগে সূত্রের এ বি সি এর জায়গায় শুধু এ বসিয়ে দিলেই হবে। ক্যালকুলেশন করলে মান আসবে 2 ইন্টু 3a স্কোয়ার্ড সমান 6a স্কোয়ার্ড। চলো এই রিলেটেড একটি ম্যাথ দেখে আসি। তোমরা অনেকেই হয়তো মার্শমেলো দেখেছো। এটি চিনি বা কর্ন সিরাপের সাহায্যে তৈরি এক ধরনের স্পঞ্জ জাতীয় মিষ্টি। এটি আগুনে পুড়িয়ে খাওয়া যায়। আবার বিভিন্ন রেস্টুরেন্টের চকলেট ফাউন্টেনে মার্শমেলো মাখিয়ে খাওয়া যায়। এর জন্য রেস্টুরেন্টের শেফের জানতে হবে কত গ্রাম মেল্টেড চকলেট লাগবে। প্রথমেই ধরে নিই রেস্টুরেন্টের মার্শমেলোগুলো ঘনক আকৃতির এবং তাদের প্রতিটির ধার 3 সেন্টিমিটার করে। আরও বলা আছে ডেইলি 1000 মার্শমেলো সার্ভ করা হয় এবং মার্শমেলোর 1 সেন্টিমিটার স্কোয়ার অংশে চকলেট মাখাতে 50 মিলিগ্রাম চকলেট লাগে। চলো বের করা যাক দিনে কত কেজি চকলেট লাগবে। খেয়াল করে দেখো, চকলেটগুলো মার্শমেলোর চারপাশের অংশে মাখানো হয়। অর্থাৎ একটি মার্শমেলো মাখাতে কি পরিমাণ চকলেট লাগবে সেটা এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেখেই বোঝা যাবে। যেহেতু মার্শমেলোটির প্রতিটি ধার 3 সেন্টিমিটার, তাই ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র ইউজ করে পাই মার্শমেলোটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 54 বর্গ সেন্টিমিটার। আমাদের জানা আছে 1 বর্গ সেন্টিমিটার মার্শমেলো মাখাতে চকলেট লাগে 50 মিলিগ্রাম। গ্রামে কনভার্ট করলে আসে 0.05 গ্রাম। তাহলে 54 বর্গ সেন্টিমিটার মার্শমেলো মাখাতে চকলেট লাগবে 54 গুণ 0.05 অর্থাৎ 2.7 গ্রাম। সুতরাং 1000টি মার্শমেলো মাখাতে চকলেট লাগবে 2.7 ইন্টু 1000 অর্থাৎ 2700 গ্রাম। যেহেতু 1000 গ্রামে 1 কেজি, তাই 2700 গ্রামে হবে 2.7 কেজি। তার মানে ফাউন্টেনে 2.7 কেজি বা তার বেশি মেল্টেড চকলেট দিতে হবে। চলো ঝটপট আরো একটি ম্যাথ দেখে আসি। ধরো তোমাদের 5তলা বাড়িটির রং করতে হবে। তোমাকে দায়িত্ব দেওয়া হলো টোটাল কত টাকা খরচ হতে পারে সেটা বের করতে। তোমার জানা আছে প্রতি তলার উচ্চতা 4 মিটার আর বাড়িটি 84 মিটার বাই 32 মিটারের একটি ভূমির উপর দাঁড়িয়ে আছে এবং প্রতি স্কোয়ার মিটার রং করতে খরচ হয় 13 টাকা। খেয়াল করো, এখানে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিলেই কিন্তু হবে না, কারণ বাড়ি রং করার সময় ছাদ আর মেঝে রং করা হয় না, শুধু চারপাশ রং করতে হয়। তাহলে ছাদ আর মেঝে বাদ দিয়ে বাকি চারপাশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে। এর জন্য আমাদের প্রথমে বের করতে হবে সম্পূর্ণ বাড়িটির উচ্চতা। যেহেতু প্রতি তলার উচ্চতা 4 মিটার আর সম্পূর্ণ বাড়ির 5 তলা, তাই মোট উচ্চতা হবে 20 মিটার। এখন সামনের অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 84 গুণ 20 সমান 1680 বর্গমিটার। আবার বাড়ির ডান পাশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 20 গুণ 32 সমান 640 বর্গমিটার। তাহলে ক্যালকুলেশন করলে চারপাশের মোট ক্ষেত্রফল পাওয়া যাবে 4640 বর্গমিটার। আবার তোমার জানা আছে প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 13 টাকা। তাহলে 4640 বর্গমিটার রং করতে খরচ হবে 13 গুণ 4640 সমান 60,320 টাকা। তাহলে আজ আমরা শিখলাম ঘনবস্তু কি, আয়তাকার ঘনবস্তু কি, ঘনক কি, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও এই রিলেটেড কিছু ম্যাথ। আগামী পর্বে ঘনবস্তু ও ঘনকের আয়তন ও কর্ণ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।
গত পর্বে তোমরা আয়তাকার ঘনবস্তু ও ঘনক সম্পর্কে জেনেছো। আজকের এই পর্বে আমরা আয়তাকার ঘনবস্তু ও ঘনকের আয়তন এবং তাদের কর্ণ বের করা শিখব, আর এই রিলেটেড কিছু ম্যাথ দেখব। প্রথমেই কর্ণ বের করা শিখে আসি। ঘনবস্তুর 4টি পৃষ্ঠতল যে বিন্দুতে এসে মিলিত হয় তাকে বলে শীর্ষ। যে কোনো একটি শীর্ষ বিন্দু থেকে তার বিপরীত তলের বিপরীত শীর্ষ বিন্দু পর্যন্ত যে রেখা আঁকা যায় তাকে ঘনবস্তুর কর্ণ বলে। যেভাবেই আঁকা হোক না কেন, কর্ণের মান সব সময় একই থাকবে। তোমরা শিখে এসেছো আয়তাকার ঘনবস্তুর এই অংশকে দৈর্ঘ্য, এই অংশকে প্রস্থ আর এই অংশকে উচ্চতা বলা হয়। কর্ণ বের করার জন্য প্রথমে আমরা এই অংশটির মান বের করি। তার জন্য এই কোণটির দিকে লক্ষ্য করো। এই কোণটি এক সমকোণ, আর তাই এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এর মান পাই √a² প্লাস b²। আবার এই ত্রিভুজটিও একটি সমকোণী ত্রিভুজ হবে। তাই আবারও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কর্ণ স্কোয়ার্ড সমান অতিভুজ স্কোয়ার্ড প্লাস c²। ক্যালকুলেশন করলে আসে কর্ণ সমান √a² প্লাস b² প্লাস c²। আবার ঘনকের ক্ষেত্রে যেহেতু 3টি বাহুই সমান, তাই কর্ণ বের করার জন্য a, b, c এর পরিবর্তে a বসিয়ে দিলেই মান পাওয়া যাবে √3 × a। এই রিলেটেড বোর্ড প্রশ্নের অনুরূপ একটি ম্যাথ তোমরা আমাদের প্রবলেম সলভিং ভিডিওতে দেখে আসতে পারো। এবার আমরা আয়তন নিয়ে ধারণা নিব। নর্মালি একমাত্রিক বস্তু যতটুকু জায়গা দখল করে রাখে তাকে বলে দৈর্ঘ্য। দ্বিমাত্রিক বস্তুর জন্য সেটা হয়ে যায় ক্ষেত্রফল, আর ত্রিমাত্রিক বস্তু যতটুকু জায়গা দখল করে থাকে তাকে বলা হয় আয়তন। অর্থাৎ কোনো একটি ঘনক যতটুকু জায়গা দখল করে থাকবে সেটা তার আয়তন। যদি কোনো ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 1 সেন্টিমিটার করে হয়, তাহলে এর আয়তনকে এভাবে গুণ দিয়ে 1 সেন্টিমিটার কিউব বা 1 ঘন সেন্টিমিটার ধরে নেওয়া হয়। অর্থাৎ এরকম 4টি ঘনক একসাথে যদি একটি শেড তৈরি করে, তাহলে তার আয়তন হবে 4 ঘন সেন্টিমিটার। তাহলে বলা যায় ঘনকের যে কোনো ধারের পরিমাণ যদি a হয়, এর আয়তন হবে a³ ঘন একক। আয়তাকার ঘনবস্তুর আয়তনও আমরা ঘনকের সাহায্যে বের করতে পারি। প্রথমেই ওই একই আকারের 6টি কিউব নিই, তার উপর আরো 6টি কিউব নিয়ে একটি আয়তাকার ঘনবস্তু তৈরি করি। তাহলে মোট 12টি ঘনক নিয়ে একটি ঘনবস্তু তৈরি হয়। সুতরাং এর আয়তন হবে 12 ঘন সেন্টিমিটার। আবার এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা গুণ করলেও 12 ঘন সেন্টিমিটারের সমান হয়। তাহলে তুলনা করে পাই আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা a/b/c ঘন একক। আবার ঘনবস্তুটি যে ভূমির ওপর দাঁড়িয়ে আছে তার ক্ষেত্রফল হয় 3 × 2 সমান 6 বর্গ সেন্টিমিটার। এর সাথে উচ্চতা গুণ করলে আসে 6 × 2 সমান 12 ঘন সেন্টিমিটার, যা এর আয়তনের সমান। তাহলে আয়তন বের করার আরো একটি সূত্র পেলাম, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। চলো ঝটপট একটি ম্যাথ দেখে আসি। ধরো একটি আয়তাকার সুইমিং পুল খননের সময় তার দৈর্ঘ্য 10 মিটার ও প্রস্থ 4.5 মিটার রাখা হয়েছে। এর পানির গভীরতা 1.6 মিটার হলে বের করতে হবে সুইমিং পুলে কত লিটার পানি ধরে। যেহেতু সুইমিং পুলটি আয়তাকার আর এর দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা আছে, তাই এটি একটি আয়তাকার ঘনবস্তু, আর এর মধ্যে থাকা পানির পরিমাণ হবে এর আয়তনের সমান। তাই শুরুতেই সুইমিং পুলের আয়তন বের করে নিই, যার মান হবে 72 ঘনমিটার। আবার 1 ঘনমিটার পানির ওজন 1000 লিটার, তাহলে 72 ঘনমিটার পানির ওজন হবে 72,000 লিটার। সুতরাং সুইমিং পুলে 72,000 লিটার পানি ধরে। এবার আরো একটি রিয়েল লাইফ প্রবলেম দেখে আসি। প্রশ্নটিতে বলা আছে একটি 1200 বর্গ ইঞ্চি ভূমির উপর 78 ইঞ্চি উঁচু দেয়াল নির্মাণ করতে 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি বাই 3 ইঞ্চির কতটি ইট লাগবে। জানা আছে দুটি ইটের মাঝে 0.8 ইঞ্চির মিক্সচার দেওয়া হয়। প্রথমেই দেয়ালের আয়তন মেপে নিই। যেহেতু ভূমির ক্ষেত্রফল ও উচ্চতা দেওয়া আছে, তাই দেয়ালের আয়তন হবে 1200 × 78 সমান 93,600 ঘন ইঞ্চি। তোমরা জানো যে ইটের গাঁথুনি দেওয়ার জন্য দুটি ইটের মাঝখানে বালি, সিমেন্ট ও পানির মিক্সচার দেওয়া হয়। জানা আছে এই মিক্সচার 0.8 ইঞ্চির হয়ে থাকে। তাহলে প্রতিটি ইটের দৈর্ঘ্য ও উচ্চতা 0.8 ইঞ্চি করে বাড়বে। সুতরাং ইটের আয়তন হবে 205.2 ঘন ইঞ্চি। এখন 205.2 ঘন ইঞ্চি কভার করতে একটি ইট লাগবে। তাহলে 93,600 ঘন ইঞ্চি কভার করতে ইট লাগবে 93,600 বাই 205.2, অর্থাৎ 456.14টি। দশমিক অংশের জন্য একটি অতিরিক্ত ইট আনতে হবে, অর্থাৎ মোট 457টি ইট লাগবে। আজ তাহলে আমরা শিখলাম ঘনবস্তু ও ঘনকের কর্ণ কিভাবে বের করতে হয়।
ও তাদের আয়তন সম্পর্কে ধারণা পেলাম, আর কিছু গাণিতিক সমস্যাও সমাধান করলাম। আগামী লেসনে আমরা সিলিন্ডার নিয়ে আলোচনা করব। দেখা হবে সেই পর্বে। গত পর্বে তোমরা আয়তাকার ঘনবস্তু ও ঘনকের কর্ণ ও আয়তন সম্পর্কে জেনেছ। আজকের এই পর্বে আমরা বেলন বা সিলিন্ডার আকৃতির বস্তুর বিস্তারিত জানব। আয়তক্ষেত্র তোমরা সবাই চিনো। কোনো আয়তক্ষেত্রকে এভাবে দৈর্ঘ্য বা বৃহত্তর বাহুর চারিদিকে ঘুরিয়ে আনলে একটি শেপ তৈরি হয়। একে প্রস্থ বা ক্ষুদ্রতর বাহুর চারিদিকেও ঘুরিয়ে আনা যায়, তখনও একই রকম শেপ তৈরি হয়। ঘনবস্তুর এই বিশেষ শেপকে বলা হয় সিলিন্ডার বা বেলন, আর ভূমি বৃত্তাকার ও সমান বলে এদের সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডারও বলা হয়। প্রতিদিনের ব্যবহারের অনেক কিছুই সিলিন্ডার আকৃতির হয়, যেমন পাইপ, গ্যাস সিলিন্ডার, পানির বোতল, ট্যাঙ্ক, সফট ড্রিঙ্কসের ক্যান, ব্যাটারি, এমনকি মোমো সিলিন্ডার আকৃতির। সিলিন্ডারের উপরের ও নিচের তল দুইটি বৃত্তাকার হয়, আবার এই বৃত্ত দুটি একই আকৃতির হওয়ায় এদের ক্ষেত্রফল সমান হয়। এই তলকে সিলিন্ডারের ভূমি বলে। সিলিন্ডারের বৃত্তাকার ভূমি দুটির এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্র পর্যন্ত রেখাংশ আঁকলে এর উচ্চতা পাওয়া যায়। একে সিলিন্ডারের অক্ষরেখাও বলা হয়। সিলিন্ডারের ক্ষেত্রে ভূমির বৃত্ত দুটির যে কোনো ব্যাসার্ধকে সিলিন্ডারের ব্যাসার্ধ বলে, আর এর ক্ষেত্রফলকে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল বলে। যেহেতু ভূমি বৃত্তাকার, তাই সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ পাই আর স্কোয়ার্ড। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হলো এই পাকা অংশের ক্ষেত্রফল। এর মান বের করার জন্য প্রথমেই ভূমির তল দুইটিকে আলাদা করি, তাহলে সিলিন্ডারের দুই দিক ফাঁকা হয়ে গেল। এবার এটিকে লম্বালম্বি বরাবর কাটি। এখন এটি দেখতে একটি আয়তক্ষেত্র মনে হবে। খেয়াল করে দেখো, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যটি আগে বৃত্তাকার ছিল, অর্থাৎ এর মান হবে বৃত্তের পরিধির সমান, যা হলো 2 পাই আর, আর প্রস্থটি সিলিন্ডারের উচ্চতা h এর সমান হবে, অর্থাৎ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, মান বসিয়ে পাই 2 পাই আর h। সিলিন্ডারের সমগ্র তল বলতে দুই পাশের দুই ভূমি আর মাঝের এই বক্রতলকে বোঝায়। তাহলে এর ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির ক্ষেত্রফল যোগ বক্রতলের ক্ষেত্রফল। মান বসিয়ে কমন নিলে পাই 2 পাই আর ইন্টু আর প্লাস h। সিলিন্ডার যেহেতু এক ধরনের আয়তাকার ঘনবস্তু, তাই এর আয়তন হবে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমির ক্ষেত্রফল অলরেডি আমরা বের করে এসেছি, সেটা হলো পাই আর স্কোয়ার্ড, আর উচ্চতাকে h ধরলে আয়তন হবে পাই আর স্কোয়ার্ড h। এবার চলো এই রিলেটেড একটি ম্যাথ প্রবলেম দেখে আসি। তোমাদের অনেকের বাসাতেই কুশন আছে। কিছু কুশন দেখতে একদম সিলিন্ডার আকৃতির হয়। দেওয়া আছে একটি সিলিন্ডার আকৃতির কুশনের ব্যাস 16 ইঞ্চি আর উচ্চতা 32 ইঞ্চি। আমাদের বের করতে হবে কুশনটি বানাতে কতটুকু তুলা লাগবে, আর তুলা মুড়িয়ে রাখতে কি পরিমাণ কাপড় লাগবে। প্রশ্নে যেহেতু কুশনের ব্যাস দেওয়া আছে, তাই এর ব্যাসার্ধ r সমান হবে 16/2 সমান 8 ইঞ্চি, আর উচ্চতা h সমান হবে 32 ইঞ্চি। কুশনের ভিতরে সমস্ত অংশটি জুড়ে যেহেতু তুলা থাকবে, তাই কুশনে তুলার পরিমাণ হবে এর আয়তনের সমান, অর্থাৎ পাই আর স্কোয়ার্ড h। মান বসিয়ে ক্যালকুলেশন করে পাই 6433.9968 ঘন ইঞ্চি, অর্থাৎ এই পরিমাণ তুলা লাগবে কুশনে। কাপড়টি যেহেতু কুশনের চারপাশের অংশ জুড়ে থাকবে, তাই কাপড়ের পরিমাণ হবে কুশনের সমগ্র তলের ক্ষেত্রফলের সমান। আমরা জানি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস h। এখন মান বসিয়ে ক্যালকুলেশন করলে পাই 2010.624 বর্গ ইঞ্চি, অর্থাৎ কুশনের তুলা মুড়িয়ে রাখতে এই পরিমাণ কাপড় লাগবে। চলো আরো একটি ম্যাথ প্রবলেম সমাধান করে আসি। প্রবলেমটিতে বলা আছে কোনো লোহার পাইপের ভিতরের ও বাহিরের ব্যাস যথাক্রমে 10 ও 12 সেন্টিমিটার, আর পাইপটির উচ্চতা 5 মিটার। তাহলে পাইপের লোহার ওজন কত? জানা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। প্রবলেমটি সলভ করার জন্য আমাদেরকে প্রথমে পাইপটির বাহিরের আর ভিতরের আয়তন বের করতে হবে। এই দুই আয়তন বিয়োগ করলেই আমরা পাইপের লোহার আয়তন পেয়ে যাব। যেহেতু বাহিরের ব্যাস 12 সেন্টিমিটার, তাই বাহিরের ব্যাসার্ধ হবে 12/2 সমান 6 সেন্টিমিটার, আর উচ্চতা 5 মিটারকে সেন্টিমিটারে নিলে পাই 500 সেন্টিমিটার। তাহলে পাইপের বাহিরের আয়তন পাওয়া যায় 56548.8 ঘন সেন্টিমিটার।
এখন পাইপের ভিতরের ব্যাসার্ধ হবে 10/2 সমান 5 সেন্টিমিটার। সুতরাং পাইপের ভিতরের আয়তন হবে 39,270 ঘন সেন্টিমিটার। তাহলে পাইপের লোহার আয়তন হবে বাহিরের আয়তন মাইনাস ভিতরের আয়তন, অর্থাৎ 17,278.8 ঘন সেন্টিমিটার। আবার দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে 17,278.8 ঘন সেন্টিমিটার লোহার ওজন হবে 1,24,407.36 গ্রাম। কিলোগ্রামে কনভার্ট করে রাউন্ডিং করলে মান আসবে 124.41 কেজি। এটি পাইপটির লোহার ওজন। আজ তাহলে আমরা শিখলাম বেলুন বা সিলিন্ডার কি, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন কিভাবে বের করতে হয়। পাশাপাশি এই রিলেটেড গাণিতিক সমস্যার সমাধানও দেখলাম। আগামী পর্বে এই অধ্যায়ের প্রবলেম সলভিং ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো সবাই।